হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ টু অল? আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলছে। সবাই মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখো। আজকে আমি তোমাদের মাঝে যেটা নিয়ে আলোচনা করব, ডাইমেনশন বা মাত্রা, এবং আরেকটি বিষয় হলো গিয়ে পরিমাপের যন্ত্রপাতি বা মেজারিং ইনস্ট্রুমেন্ট। সো আজকে ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা যেটা বলবো ডাইমেনশন। ডাইমেনশনটা কি? ডাইমেনশন হলো গিয়ে ভৌত রাশি প্রকাশ করার জন্য যে সকল মৌলিক রাশি ব্যবহার করা হয় সেটি হলো গিয়ে ডাইমেনশন অথবা মাত্রা। এখন যদি এটা আমরা এই ডাইমেনশন অথবা মাত্রা এটা 11 প্রকার হয়। তোমাদের বইতে এটা নাই, কিন্তু এটা 11 প্রকার হয়। যেমন প্রথম যেটা আছে জিরো ডাইমেনশন। জিরো ডাইমেনশন বা জিরো শূন্য মাত্রা। জিরো ডাইমেনশন বলতে যেটা বোঝায়, আমরা লাইক ফুল স্টপ, এটা সামনেও যেতে পারে না, পিছেও যেতে পারে না, উপরে যেতে পারে না, নিচেও যেতে পারে না। এটা হলো গেন জিরো ডাইমেনশন। তারপরে যেটা আছে ফার্স্ট ডাইমেনশন। ফার্স্ট ডাইমেনশন যেটা আছে অর্থাৎ প্রথম মাত্রা। এটা হলো গেন তোমার সামনে সামনে যাবে, আবার পিছেও ব্যাকে আসতে পারবে। এটা হলো গেন প্রথম মাত্রা বা ফার্স্ট ডাইমেনশন। তারপরে যেটা আছে সেকেন্ড ডাইমেনশন বা দ্বিতীয় মাত্রা। এটা কি করবে? এটা সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে, আবার উপরেও যেতে পারবে, নিচেও যেতে পারবে। এটা যদি আমরা মনে করি একটা ছবি, এটা হলো আমাদের টু ডাইমেনশনে থাকে। কোনো কিছুর পিকচার অথবা কোনো কিছুর ইমেজ, এগুলো সব টু ডাইমেনশনে পড়বে। এবং তারপরে যেটা আছে থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন এটা 3D কোয়ালিটির হয়। এবং এর এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা মানুষ 3 ডাইমেনশনের ভিতরে পড়ি। তারপরে আছে 4 ডাইমেনশন। 4 ডাইমেনশন যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। লাইক এখানে যদি আমরা বলতে পারি, উদাহরণ আমরা ভূত বলতে পারি। যদি ভূত বলতে কিছু থাকে, সায়েন্স বিলিভ করে না, কিন্তু যদি ভূত বলতে কিছু থাকে তো সেটা 4 ডাইমেনশনে পড়ে। সো আশা করি সবাই বুঝতে পারছো এই ডাইমেনশন বা মাত্রাটা কি। এখন আমাদের এই ডাইমেনশনের কিছু ব্যবহার দেখব। যেমন এই ফার্স্ট ডাইমেনশনে যেটা আছে, এই যে সামনে যাবে এবং পিছনে যাবে, এইটা মেজারমেন্ট করার জন্য আমাদের যেটা ব্যবহার করা হয়, দৈর্ঘ্য ব্যবহার করা হয়। এই দৈর্ঘ্য একটা মাত্রা বা ডাইমেনশন। বা যারা ইংরেজি ভার্সনে আছো তারা এটাকে লেন্থ একটা ফার্স্ট ডাইমেনশনের ভিতর পড়ে। দেন যদি আমরা বলি বেগও একটা ডাইমেনশন। আর ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য এটা বলে ভেলোসিটি। ভেলোসিটি এটাও একটা ডাইমেনশন। দেন টাইম, এটাও একটা ডাইমেনশন। দেন ডিস্টেন্স হলো যেটা মেজারমেন্ট করার জন্য আমরা যে এলটা ব্যবহার করি, এখানে এলটা ডাইমেনশনে পড়ে। দেন ত্বরণ, এটাও একটা ডাইমেনশন। সো এখন আমরা কয়েকটা সূত্র দেখি, এই ডাইমেনশনের কয়েকটা সূত্র দেখি। বেগের মাত্রা, বেগের মাত্রা ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড সময়, অর্থাৎ এল ডিভাইডেড টি। এখন যদি আমরা এটাকে লিখি, আর বেগের মাত্রা অর্থাৎ ভেলোসিটি অফ ডাইমেনশন, অর্থাৎ ভি ইকুয়াল টু আমরা যেটা পাই এল টি ইনভার্স। তারপরে যেটা দেওয়া আছে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা দূরত্ব ডিভাইডেড সময় স্কয়ার, অর্থাৎ এল ডিভাইডেড টি স্কয়ার। ত্বরণ এটার ইংরেজি শব্দ হলো এক্সেলারেশন, অর্থাৎ এক্সেলারেশন অফ ডাইমেনশন। এখানে এটাকে এর সিম্বল হলো এ ইকুয়াল টু এল ডিভাইডেড টি স্কয়ার। সো এ ইকুয়াল টু এল ডিভাইডেড এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ইন্টু
ইনভার্স টি স্কোয়ার। এই যে ফর্মুলা দুইটা আছে, এই ফর্মুলা দুইটা দিয়ে তোমরা প্রথমটা দিয়ে তোমরা ভেলোসিটি বের করতে পারবা, আর দ্বিতীয়টা দিয়ে তোমরা ত্বরণ অথবা অ্যাক্সেলারেশন বের করতে পারবা। এবং এই ফর্মুলাগুলো ইউজ করে বেসিক্যালি তোমরা এমসিকিউর সমাধান করতে পারবা। ওকে, তারপরে আমরা যে বিষয়টা শিখবো পরিমাপের যন্ত্রপাতি বা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, আর এই পরিমাপের যন্ত্রপাতি বা মেজারিং ইনস্ট্রুমেন্ট এখানে যেটা থাকে, এখানে আমরা প্রথমে যেটা পাবো জেনারেল যে আমরা স্কেলটা ইউজ করি সেই স্কেলটা পাবো, সেই স্কেল আমরা সবাই ওইটা ইউজ করতে পারি। তারপরে যে বিষয়টা দেওয়া আছে ভার্নিয়ার স্কেল। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ভার্নিয়ার স্কেল ইউজ করে এবং কিভাবে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে ম্যাথের সমাধান করতে হয়। সো আমরা যদি এখানে দেখি যে অংশটুক আছে, এই অংশটুক হলো গেন মেইন স্কেল অথবা আমাদের জেনারেল স্কেল, আর এই যে উপরে যে অংশটুক আছে এটা হলো কেন আমাদের ভার্নিয়ার স্কেল। এখানে মেইন যে বিষয়টা আছে এই বক্সের ভিতরে মেইন স্কেলের 9টি দাগ আছে এবং এর ভার্নিয়ার স্কেলে আছে এখানে 10টি দাগ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই মেইন স্কেলের থেকে ভার্নিয়ার স্কেল কিছু কম স্পেস নিয়ে দাগগুলো দেওয়া হয়েছে, যার কারণে এখানে এই ভার্নিয়ার স্কেল এখন আমরা দেখবো যে কেন ভার্নিয়ার স্কেলটা আমরা ইউজ করব। যদি আমরা এই মার্কারটা মেজারমেন্ট করতে যাই, এটা আমরা জিরোতে যদি মার্কারটা আমরা ধরি, জিরোতে ধরলাম, এখন দেখা যাচ্ছে যে মেইন স্কেল থেকে একটু বড়, এই যে একটু বড় এই বড়টুক মেজারমেন্ট করার জন্য আমরা এই ভার্নিয়ার স্কেলটা ইউজ করব। এই যে বেশিটুক থাকে, এই বেশিটুক মেজারমেন্ট করার জন্য সাধারণত আসলে এই ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়। এখন দেখবো আমরা এইটা মেজারমেন্ট কিভাবে করতে পারি। এখানে এই যে মার্কারটা যদি আমরা মেজারমেন্ট করি মেইন স্কেলের 10, 11, 12, 13, এখানে মেইন স্কেলে আছে 13, মেইন স্কেল m ইকুয়াল টু 13। ওকে, আমরা এখানে মেইন স্কেলের পাতটা পেয়ে গেছি। এখন দেখবো আমাদের এই যে ভার্নিয়ার স্কেলের পাতের সাথে আর মেইন স্কেলের পাতের সাথে কোন জায়গায় যে মিলছে। এখানে 1 2 3 4 5 6 নাম্বারে যে মিলছে, তাহলে আমার এখানে যে জায়গায় মিলছে এই জায়গাটা বলে ভার্নিয়ার স্কেলের সমপাতন, এটাকে ভি দ্বারা প্রকাশ করে। তাহলে ভি ইকুয়াল টু 1 2 3 4 5 6, ভি ইকুয়াল টু 6। এখন আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে দেখব। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি দ্বারা প্রকাশ করে ভিসি ইকুয়াল টু, এখানে আমাদের মেইন স্কেলের এই ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য কতটুকু আছে সেইটাকে এই ভার্নিয়ার স্কেলের মোট যে বক্সগুলো আছে এইগুলো দিয়ে ডিভাইডেড করব। এখানে মোট 10টি ভার্নিয়ার স্কেলের পাত আছে, আর এই মূল স্কেলের ক্ষুদ্রতম বক্সের লগেন 1 মিলিমিটার। সো 1 মিলিমিটার ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের পাত সংখ্যা, ভার্নিয়ার স্কেলের পাত সংখ্যা 10। তো এখানে 1 মিলিমিটারকে 10 দ্বারা ডিভাইডেড করলে যেটা আসে 0.1 মিলিমিটার। এখন যদি আমরা আমাদের এই মার্কারটির লেন্থটা বের করি, L ইকুয়াল টু M প্লাস বি ইন্টু ভিসি, অর্থাৎ মেইন স্কেলের পাত প্লাস ভার্নিয়ার সমপাত দেন ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো এখানে মেইন স্কেলের যেটা দেওয়া আছে 13 প্লাস ভার্নিয়ার স্কেলের সমপাত 6 ইন্টু and ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। দেন 13 প্লাস, এটাকে যদি আমরা মাল্টিপল করি 6 মাল্টিপল 0.1, সো এখানে পাই 0.6। এখন যদি আমরা প্লাস করি 13 প্লাস, ওকে, এটা যদি প্লাস করি তাহলে যেটা হয় 13.6।
তো এখানে আমরা দেখা যাচ্ছে আমাদের এই মার্কারটির লেন্থ হচ্ছে 13.6 মিলিমিটার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো এবং ভার্নিয়ার স্কেল কিভাবে ব্যবহার করে সেটাও সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই ভার্নিয়ার স্কেলের প্র্যাকটিক্যালটি আসতে পারে, আশা করি সবাই করতে পারবা। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে করতে পারো। এবং আমার ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে চলে আসব। আরেকটি বিষয় রয়ে গেছে, ইম্পর্টেন্ট একটি বিষয়, আরেকটি বিষয় যেটা রয়ে গেছে সেটা হলো জ্ঞান পরিমাপের ত্রুটি বা নির্ভুলতা। পরিমাপের ত্রুটি বা নির্ভুলতা এটা নিয়ে আরেকটি ক্লাসে আলোচনা করব এবং সেখানে আর দু একটি গণিতের সমাধান বা ফিজিক্সের ম্যাথের সমাধান করে দেখাবো কিভাবে প্রথম অধ্যায়ের ফিজিক্সের ম্যাথগুলা করতে পারবা। ওকে, শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ শরীরে থাকো। ধন্যবাদ।